Dear learners, welcome to PRC Online School. This is Abu Zaid Choudhury. আজ আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এতদিন আমরা টেন্স সম্পর্কে আইডিয়া করেছিলাম। আজ আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি আমাদের সামনের সিলেবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ বাক্য পরিবর্তন। এটিকে অন্য ভাষায় বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের পরিবর্তন। আমরা জানি সেন্টেন্স মূলত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ। এই 5 প্রকার সেন্টেন্সকে আমাদের বিভিন্ন প্রকারের যদি আমাদের শর্ত দেওয়া থাকে সেই অনুযায়ী আমাদের ট্রান্সফর্ম করতে হয়। আরেকটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আমাদের বর্তমান সময়ের সিলেবাসটার জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার জন্য আমাকে বাক্যটা হয় অ্যাসার্টিভ দেওয়া থাকলে আমাদের ইন্টারগেটিভ করতে হবে, অথবা ইন্টারগেটিভ থেকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে। সেই ক্ষেত্রে প্রধান শর্তটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রধান শর্তটি কি? এখানে হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক। অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যটি আমাকে হাবোধক দেওয়া থাকতে পারে, তখন আমাকে নাবোধক প্রশ্ন করতে হবে, অথবা অ্যাসার্টিভ বাক্যটি আমাকে নাবোধক দেওয়া থাকবে, তখন আমাকে হাবোধক প্রশ্ন করতে হবে। অর্থাৎ না হলে হা হবে, হাবোধক থাকলে নাবোধক হবে। একইভাবে আমাদেরকে যদি ইন্টারগেটিভ অংশটুকু আমাদের পরীক্ষা দিয়ে বলে অ্যাসার্টিভ করার জন্য, আমরা ঠিক একই জিনিসটি খেয়াল করব যে ইন্টারগেটিভটি কি হাবোধক আকারে আছে না নাবোধক আকারে আছে। যদি আমাদের ইন্টারগেটিভটি নাবোধক থাকে তাহলে আমরা হাবোধক অ্যাসার্টিভ করব, আর যদি আমাদের ইন্টারগেটিভটি হাবোধক থাকে তখন আমাদের নাবোধক অ্যাসার্টিভ করতে হবে। দেখি এখন আমরা বোর্ডে চলে যাই। লুক এট দ্য বোর্ড। দেখি অ্যাসার্টিভ অংশ হচ্ছে এটা, ইন্টারগেটিভ অংশটা হচ্ছে অংশটুকু এটি। আমরা খুব সহজেই বোর্ডে एग्जांपलेর মাধ্যমে দেখতে পাবো। খুব সুন্দরভাবে রুলগুলো আমরা ফলো করি। এক নম্বর রুলে আছে হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব অক্সিলারি ভার্ব। বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আমরা স্বাভাবিকভাবে চিনি হচ্ছে am, is, are, was, were, have, has, had, shall, will, can, may। এই ধরনের যে অক্সিলারি ভার্ব এগুলো কি বলা হয়েছে? সাবজেক্টের পরে এই ধরনের ভার্বগুলো যদি থাকে, অর্থাৎ সাহায্যকারী ভার্বগুলো যদি থাকে, মেইন ভার্বের আগে হোক পরে হোক যেভাবেই হোক না কেন, সাবজেক্টের পরে যদি বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা কি করব? অবশ্যই অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, না হয় ইন্টারগেটিভ হবে না। ইন্টারগেটিভের অন্যতম একটি রুলস হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসবে। সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব চলে আসে, তাহলে এখানে অ্যাসার্টিভ হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, আর ইন্টারগেটিভ আমাদের সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো ইন্টারগেটিভের ক্ষেত্রে হবে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি বি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব, অর্থাৎ নট নাই। আমাদের হাবোধক অ্যাসার্টিভ থাকলে নাবোধক হবে, অর্থাৎ বি ভার্ব অক্সিলারি ভার্বের সাথে নট সামনে চলে আসবে, সাবজেক্ট হবে পরে। एग्जांपलটা দেখলে আমরা খুব সহজে ধরে ফেলতে পারবো। হি ইজ প্লেইং ক্রিকেট। হি ইজ প্লেইং ক্রিকেট, অর্থাৎ ইজ এর সাথে এখানে নট নাই, তাহলে আমি এখানে ইজ কে সাবজেক্টের আগে নিয়ে আসব, হি পরে চলে যাবে। তাহলে ইজ এর সাথে নট আসলে হয় ইজন্ট। ইজন্ট হি প্লেইং ক্রিকেট। বাক্যটি ছিল হি ইজ প্লেইং ক্রিকেট, হি পরে বি ভার্ব আছে, সেই বি ভার্বটি সামনে নিয়ে আসছে, নট অ্যাডজাস্ট করে হয়ে গেছে ইজ নট হি প্লেইং ক্রিকেট। একইভাবে যদি আমরা আরেকটি বাক্য দেখি, এখানে দা ম্যান ক্যান মেক ইট। দা ম্যান ক্যান মেক ইট, এখানে অ্যাসার্টিভটি হাবোধক আকারে আছে, অর্থাৎ নট নাই, এখানে আমাকে নাবোধক প্রশ্ন করতে হবে। তাহলে আমি সাবজেক্টের আগে অর্থাৎ দা ম্যানের আগে কি শুধু ক্যান আনলে হবে? হবে না, আমাকে নট অ্যাডজাস্ট করে আনতে হবে। তখন কি হবে? কান্ট দা ম্যান মেক ইট। বাক্যটি ছিল দা ম্যান ক্যান মেক ইট, নাবোধক প্রশ্ন করার কারণে কান্ট দা ম্যান মেক ইট। অবশ্যই আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন ইন্টারগেটিভ করব এটা অবশ্যই কোশ্চেন মার্ক, যেটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি আমি এই প্রশ্নবোধক চিহ্নটা না দিই, তাহলে আমাকে একজনের পরীক্ষার হলে যে খাতা দেখবে, যে শিক্ষক খাতা দেখবে, উনি কেটে দিতে পারেন। আমরা 2 নম্বর রুলে যদি চলে যাই, এখানে ছিল হচ্ছে হাবোধক যদি অ্যাসার্টিভ থাকে আমরা নাবোধক প্রশ্ন করব, অথবা নাবোধক প্রশ্নবোধক থাকলে আমরা হাবোধক অ্যাসার্টিভ করব। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? সাবজেক্ট প্লাস বি ভার্ব অক্সিলারি ভার্বের সাথে নট আছে, যেটা এখানে ছিল না। এখানে নট আছে আদার্স ওয়ার্ড, তাহলে আমাকে বি ভার্ব অক্সিলারি ভার্বের সাথে কি নট আনবো? এখানে নট আসবে না। অর্থাৎ অ্যাসার্টিভটি যদি নেগেটিভ হয়, ইন্টারগেটিভের অক্সিলারি শুধু অক্সিলারি আসবে, নটটা বাদ যাবে। আমরা যদি এখানে एग्जांपलটা দেখি, এই एग्जांपलটা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। হি ইজ নট প্লেইং, এখানে ছিল হি ইজ প্লেইং, হি ইজ নট প্লেইং। এই অ্যাসার্টিভটি হাবোধক, এই অ্যাসার্টিভটি নাবোধক। এখানে সামনে আসছিল হচ্ছে ইজ নট, কারণ বিপরীত আসবে, বিপরীত ইন্টারগেটিভটা হবে। আর এখানে ইজ নট দেয়া আছে, আসবে হচ্ছে শুধু ইজ। is in playing cricket। একই বাক্যটি the man can't make it, এখানে can এর সাথে not লাগানো আছে, তার মানে হচ্ছে নটটা বাদ যায় সামনে আসবে। তাহলে can the man make it, অর্থাৎ হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক ইন্টারগেটিভ হবে। ঠিক একই ভাবে আমি তোমাদেরকে দেখাই, যদি বাক্য পরীক্ষার ফলে ইন্টারগেটিভ অংশটুকু দেওয়া থাকে is not he playing cricket, তাহলে অবশ্যই অ্যাসার্টিভ করার সময় অক্সিলারি ভার্বটি পরে চলে যাবে। পরে চলে যাওয়ার সময় এখানে নট আছে, নট ছাড়া যাবে। যেমন he is playing cricket, এখানে can't the man make it, এই অংশটুকু পরীক্ষার ফলে দেওয়া থাকলে আমরা এটা করব হচ্ছে অবশ্যই সাবজেক্টের পরে ক্যান নট চলে যাবে, আর ক্যান নট যখন যাবে অবশ্যই নটটা উঠে যাবে, কারণ এখানে নাবোধক প্রশ্ন আছে, হাবোধক হয়ে যাবে। একই ভাবে একই অংশটুকু
এখানে হাবোধক প্রশ্ন করা আছে, এই ইজ টি সাবজেক্টের পরে চলে যাবে অ্যাসার্টিভ হয়ে হি ইজ নট প্লেইং। এখানে ক্যান না ম্যান আছে, অর্থাৎ এই ক্যানটা যখন সাবজেক্টের পরে চলে যায় অ্যাসার্টিভ হয়ে যাবে, তখন হয়ে যাবে দ্য ম্যান ক্যান নট, কারণ এখানে হাবোধক আছে, হয়ে যাবে নাবোধক। ঠিক একই রকম ভাবে আমরা যদি রুল 3 তে যাই, তাহলে হাবোধক প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট। এখানে তোমাদেরকে একটু বলে রাখি, সাধারণত আমরা টেন্স করার সময় একটু খেয়াল করে দেখবা, গত যে ভিডিওগুলো ছিল সেখানে আমাদের টেন্সের আলোচনা খুব ভালোভাবে ছিল। সেখানে আমরা খেয়াল করব শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ছাড়া সকল ধরনের সেন্টেন্সে টেন্সে অক্সিলারি ভার্বগুলো থাকে। আর সেই ক্ষেত্রে অন্য ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকলে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, যদি অক্সিলারি ভার্ব না থাকে। অর্থাৎ হাবোধক প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস B1 অথবা সাবজেক্ট প্লাস B2, তখন আমরা কি করব? অবশ্যই অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের সময় হয় অক্সিলারি ভার্ব ডু ডাজ, পাস্ট ইনডিফিনিটের সময় হচ্ছে ডিড। এই অক্সিলারি ভার্বগুলো ইন্টারগেটিভের সময় কোথায় থাকবে? অবশ্যই সাবজেক্টের আগে থাকবে। এখন দেখি एग्जांपल কি আছে আমাদের। দা বয় ওয়ান্টস টু শাইন, দা বয় ওয়ান্টস টু শাইন, সাবজেক্ট B1 অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। বাক্যটিতে যেহেতু নট নাই তাহলে হচ্ছে হাবোধক। আমি যদি এটাকে ইন্টারগেটিভ করি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আসবে ডু এবং ডাজ নট। এখানে ডু আসবে না ডাজ আসবে, টেন্সের ভিডিওতে বলে দিয়েছিলাম থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ ভার্বের সাথে s থাকলে এখানে অবশ্যই কি আসবে? ডাজ আসবে। তাহলে হাবোধক অ্যাসার্টিভ, নাবোধক ইন্টারগেটিভ। আমাকে অক্সিলারি ভার্ব এখানে নাই, তাহলে ডাজ নট আনতে হবে। ডাজ নট দা বয়, ভার্বের ওয়ান s টা উঠে যাবে। ডাজ নট দা বয় ওয়ান্ট টু শাইন, দা বয় ওয়ান্টস টু শাইন ছিল, ডাজ নট দা বয় ওয়ান্ট টু শাইন হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমরা এই প্রত্যেকটা জিনিস দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, এখানে আছে আওয়ার স্টুডেন্টস ওয়ান্ট, আমি তোমাদেরকে s দিয়েও বুঝিয়ে দিয়েছি, s ছাড়াও বুঝিয়ে দিয়েছি। আওয়ার স্টুডেন্টস ওয়ান্ট টু শাইন, অর্থাৎ এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে s টা নাই, তখন এখানে কি আনবো আমরা? যদি s না থাকে তাহলে আসবে ডু। এটাও আমি টেন্সের ভিডিওতে বলেছিলাম, সাবজেক্টের ভার্বের শেষে যদি s থাকে তাহলে হয় ডাজ, ভার্বের শেষে যদি s না থাকে তখন আসবে ডু। অর্থাৎ অক্সিলারি ভার্ব এই থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ ভার্ব ওয়ান এর সাথে যখন s থাকে তখন অক্সিলারি ভার্ব হবে ডাজ, আর যদি s বাই s না থাকে তখন আসবে হচ্ছে ডু। হাবোধক বাক্য, হাবোধক বাক্য থাকলে নাবোধক ইন্টারগেটিভ। ডাজ নট দা বয় ওয়ান্ট টু শাইন, আর এখানে হচ্ছে আওয়ার স্টুডেন্টস ওয়ান্ট টু শাইন হয়ে যাবে ডু নট আওয়ার স্টুডেন্ট ওয়ান্ট টু শাইন। এখানে s থাকার কারণে ডাজ নট, এখানে s না থাকার কারণে ডু নট। আমি আবারো বলছি তোমাদের, প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব যখন আমরা সাবজেক্টের সামনে আনবো, এখানে তো সাবজেক্টের পরে বি ভার্ব নাই, অন্য কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা কি এনে করব? ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে। সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু এবং ডাজ আসবে, আর পাস্ট ইনডিফিনিটে কি আসবে? পাস্ট ইনডিফিনিটে আসবে ডিড, কারণ সাবজেক্টের পরে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমরা কি আনবো? ডিড কি হাবোধক আকারে আনবো না নাবোধক আকারে আনবো? যেহেতু বাক্যটিতে নট নাই তার মানে হচ্ছে আমাকে নাবোধক আকারে আনতে হবে। তাহলে ডিড নট দ্য বয় ওয়ান্ট টু শাইন। একইভাবে এই রুলটি যদি আমি খেয়াল করি ভালোভাবে, তাহলে আমি রুল 4 অটোমেটিক বুঝে যাব। অর্থাৎ হাবোধক প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ছিল এইখানে, আর এখানে হয়েছে নাবোধক প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট। এই রুলটি বুঝতে পারলে এটি খুব সহজভাবে তোমরা ধরতে পারবা। যেমন দা বয় ডাজ নট ওয়ান্ট টু শাইন, এইখানে বাক্যটি নাবোধক পড়াই আছে, তার মানে হচ্ছে আমি এখানে এই ডাজ নটের পরিবর্তে শুধু ডাজকে যদি সামনে নিয়ে আসি নট বাদ যাবে, কারণ হাবোধক অ্যাসার্টিভ হলে হাবোধক প্রশ্ন হয়। এখানে ডাজ সামনে এনে দা বয় ওয়ান্ট টু শাইন আমি যদি সম্পূর্ণ বাক্যটা লিখে দেই তাহলে আমার হয়ে যাচ্ছে আওয়ার স্টুডেন্টস ডু নট ওয়ান্ট, তার মানে হচ্ছে এখানে নাবোধক অ্যাসার্টিভ, আমাকে করতে হবে হচ্ছে হাবোধক প্রশ্ন। অবশ্যই যে অক্সিলারি আছে সেই অক্সিলারি সামনে চলে আসবে, নটটা বাদ যাবে। দা বয় ডিড নট ওয়ান্ট টু শাইন, অর্থাৎ এখানে ডিড নট নাবোধক অ্যাসার্টিভ আছে, আমার হয়ে যাবে শুধু ডিড। তোমাদেরকে বলতেছিলাম দা বয় ডিড নট ওয়ান্ট টু শাইন, এখানে আমরা কি পাচ্ছি? বাক্যটি যেহেতু নাবোধক আছে তাহলে হয়ে যাবে হচ্ছে হাবোধক ইন্টারগেটিভ। এখানে ডিড নট থাকলে অবশ্যই আমার এখানে সাবজেক্টের আগে ডিড নট আসবে না, আমাকে নাবোধক থাকলে হাবোধক করতে হবে। সেই ক্ষেত্রে আমার আসবে হচ্ছে ডিড দা বয় ওয়ান্ট টু শাইন। আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি হাবোধক থাকলে কি হবে? নাবোধক, নাবোধক থাকলে হাবোধক। সেই প্রধান শর্তটি যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের চেঞ্জিং সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে আমাদের প্রবলেম হওয়ার কথা না। আমাদের যদি এই অংশটুকু পরীক্ষার ফলে দেয়া থাকে, অর্থাৎ ডাজ নট দা বয় ওয়ান্ট টু শাইন, আমরা কি করব? ডাজ নট দা বয় ওয়ান্ট টু শাইন, অবশ্যই ডাজ নটের কাজটি সাবজেক্ট তখন আগে চলে যাবে অ্যাসার্টিভে। দা বয় ডাজ এর জন্য আমরা ওয়ান্টের সাথে s লাগিয়ে দিব আর নটটা বাদ দিয়ে দেব, তখন কি হয়ে যাবে? দা বয় ওয়ান্টস টু শাইন। আমরা এখানে আছে এই ইন্টারগেটিভ যদি দেয়া থাকে ডু নট আওয়ার স্টুডেন্টস ওয়ান্ট টু শাইন, তখন আমরা কি করব? অবশ্যই ডু নট তো আর আগে থাকবে না, তখন ডু নট এর কাজটা তো পরে চলে যাবে। এখানে যেহেতু ডাজ নাই, আমার হচ্ছে এখানে s বাই s হবে না,
ডু পরে চলে যাবে সাবজেক্টের পরে, তখন ডু আর থাকে না। আওয়ার স্টুডেন্টস ওয়ান্ট টু শাইন। আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে হ্যাভ বোধক বাক্যে ডু এবং ডাজ থাকে না। আমাদের যদি ডিডের অংশটুকু থাকে, ডিড নট দ্য বয় ওয়ান্ট টু শাইন, আমরা দেখি বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট। তখন আমাদের ডিড নট এর কাজটুকু হয়ে যাবে সাবজেক্টের পরে, সাবজেক্ট চলে আসবে আগে। দ্য বয় ডিড নট এর কারণে হয়ে যাবে ওয়ান্টেড, আর নট চলে যাবে, তাহলে কি হবে? দ্য বয় ওয়ান্টেড টু শাইন। ঠিক একইভাবে এইখানের ভাবগুলো যদি দেয়া থাকে ডাজ দ্য বয় ওয়ান্ট টু শাইন, তখন আমরা করে ফেলবো দ্য বয় ডাজ নট। তার কারণ হচ্ছে এটি হাবোধক প্রশ্ন, করতে হবে আমাকে না বোধক অ্যাসার্টিভ। এখানে আছে ডু আওয়ার স্টুডেন্টস, আমি বলবো হচ্ছে আওয়ার স্টুডেন্টস ডু নট। এখানে আছে ডিড দ্য বয় ওয়ান্ট, আমি বলবো হচ্ছে আওয়ার দ্য বয় ডিড নট। তার মানে হচ্ছে আমাকে হাবোধক ইন্টারগেটিভ থাকলে আমাকে না বোধক অ্যাসার্টিভ করতে হবে। আমরা যদি রুল 5 এর ছোট্ট একটি রুল আছে এখানে, anybody everybody all প্লাস ভার্ব 1 অথবা ভার্ব 2, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট প্লাস আদার্স ভার্ব যদি থাকে, আমরা এই তিনটার যে কোনো একটা দেখলে আমরা ইন্টারগেটিভ করার সময় কি করব? টু বসিয়ে দেব। বাক্যটিকে আমরা এই রুলটি যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে এটাও বুঝতে পারবো। এই তিনটির যে কোনো একটি যদি আমরা দেখি তাহলে তিনটির যে কোনো একটি পরিবর্তে আমরা টু বসিয়ে দেব। সেখানে আমরা b1 অথবা b2 অনুযায়ী ডাজ নট, ডু নট অথবা ডিড নট বসাবো। আমরা b1 b2 তে দেখতে পাই এই রুলটা থেকে আমরা বুঝতে পারছি কখন আমাদের ডাজ নট হবে, কখন আমাদের ডু নট হবে, কখন আমাদের ডিড নট হবে। সেই অনুপাতে আমরা বসিয়ে দিলে কি হয়? এভরিবডি লাভস ইট। আমরা কি করব? এভরিবডি পরিবর্তে তো যেহেতু এটি হাবোধক বাক্য, করতে হবে আমাদের না বোধক। এখানে s আছে, হবে হচ্ছে ডাজ নট। Who does not love it? এখানে আছে all played well, সবাই ভালো খেলেছিল। all এর পরিবর্তে এখানে আমি who বসিয়েছি, যেহেতু এটি b2, তার মানে হচ্ছে এখানে did not হবে। বাক্যটি হাবোধক, করতে হবে আমাকে না বোধক ইন্টারগেটিভ। the boy played হয়ে যাবে who did not play well। did এবং does ইউজ করার পরে রুলে আমি দেখতে পাচ্ছি সাবজেক্টের who এর পরে do not, does not, did not প্লাস verb 1 হয়। এখানেও আগের মতই কথা হবে যে আমাকে যদি হাবোধক থাকে আমাকে না বোধক ইন্টারগেটিভ করতে হবে। তার মানে হচ্ছে আমরা এতক্ষণের মধ্যে রোল পাস্ট অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভের পাঁচটি রুল সম্পর্কে আমরা খুব ভালোভাবে ধারণা করতে পারছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই টপিকটি শেষ করে দেব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।